আজ আমি আপনাদের জন্য একদম অন্যরকম একটা ড্রামার গল্প নিয়ে এসেছি। এটা একটি চাইনিজ শর্ট ড্রামা। এই ড্রামায় আমরা একটি মেয়েকে দেখব, যাকে তার সৎ বাবা সেই ছোটবেলা থেকেই হ্যারাস করত। এমনকি মেয়েটির মা তার সৎ বাবার কাছে টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রিও করে দিয়েছিল। আর এরকম সময়ে মেয়েটির জীবনে আসে তার সৎ ভাই, যে তাকে সবসময় প্রোটেক্ট করত। মেয়েটির কাছে তার ভাই হয়ে ওঠে আস্থার জায়গা। আর এভাবেই শুরু হয় সুলো এবং ইয়োজনের জীবনের গল্প। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটা রেল স্টেশন দেখতে পাই। সুলো নামের একটি মেয়ে, যে তার ভাইকেই কিস করে বলছিল, আমাদের ভিতরে তো রক্তের কোনো সম্পর্ক নেই, তাহলে কেন তুমি আমাকে পছন্দ করতে পারো না? বারবার এভাবে দূরে ঠেলে দাও। এবং ওর ভাইকে জড়িয়েও ধরে। এটাই হলো সুলো। আর এই হলো ওর ভাই ইয়েজুন। ইয়েজুন বলে, আমি সবসময় তোমার ভালো চাই, এখান থেকে বহুদূর চলে যাও, যাতে তোমার সৎ বাবা কখনোই আর তোমাকে খুঁজে না পায়। এটা বলে ওকে বিদায় জানিয়ে এই পাশে আড়ালে এসে খুব খারাপ লাগে ইয়েজুনের। এরপর ঘটনা চলে যায় কয়েক মাস আগে। মাত্রই 18 বছর বয়স হয়েছে সুলোর। আর এটা হলো সুলোর সৎ বাবা। সুলোর বাবা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছে। এই সৎ বাবার আবার আলাদা আলাদা ফ্যান্টাসি আছে। সে ছোট্টবেলা থেকে সুলোকে প্রতি জন্মদিনেই হ্যারাস করার চেষ্টা করত। আজকে ছিল সুলোর 18তম বার্থডে, তাই আজকে ওকে বেশি করে হ্যারাস করার চেষ্টা করছিল। তখনই এখানে ওর সৎ ভাই চলে আসে, মানে এই লোকের আপন ছেলে। তো এই ভাই আসার কারণে ওর বাবা ওকে ছেড়ে দেয়। বোনকে ঘরে নিয়ে আসে ইয়েজুন। এর নামই ইয়েজুন। যাই হোক, ইয়েজুন ওকে জিজ্ঞেস করে স্কুলে পড়াশোনার কি খবর। সুলো তখন বলে যে তার মার্ক হচ্ছে 673। এই কথা শুনে তার ভাই বলে, এত বেশি? পড়াশোনাতে ভালো করে মনোযোগ দাও। এবং আজকে সুলোকে ওর নিজের রুমেই থাকতে বলে। রুমে রেখে যখন ওর ভাই বাইরে গিয়েছিল, ওর বাবা ওকে আবার হ্যারাস করতে আসছিল। তখনই এখানে ইয়েজুন চলে আসে। ইয়েজুন এবং ও একই বেডে ঘুমিয়েছিল, যদিও মাঝখানে একটা পর্দা দেওয়া ছিল। তবে সুলো ওর ভাইকে বলছিল, আমি কি তোমার টি শার্টটা ধরে ঘুমাতে পারি? ইয়েজুন তখন ওর দিকে একটু এগিয়ে এলে সুলো ওর টি শার্ট ধরে ঘুমায়। পরদিন সকালবেলা যখন ওর ঘুম ভাঙে, তখন ও ইয়েজুনের দিকেই কেবল তাকিয়ে থাকে। তখনই ইয়েজুনের ঘুম ভেঙে যায় আর ওর বোনকে বলে, চলো আজকে তোমাকে কাজে নিয়ে যাব। কারণ সুলো যে জবটা করতো সেটা ওর বাবার কারণেই হারিয়েছে। যাই হোক, ওরা যখন বাইরে আসে তখন ওর সৎ বাবা ইয়ো চেং যে বলে যে তোমার মা ডায়াবেটিসের রোগী, তাকে নিয়ে প্রায় হাসপাতালে যেতে হয়, নার্সের অনেক টাকা দিতে হয়। এখন তোমার মাধ্যমিক শেষ হয়েছে, তাই তুমি এখন থেকে বাড়িতে থেকে তোমার মায়ের সেবা যত্ন করবে। কিন্তু ওর ভাই বলে যে ও আমার সঙ্গেই কাজে যাবে, ও বাড়িতে থাকতে পারবে না। ইয়েজুনের এই কথা শুনে ওর বাবা বলে, তুমি ওর হয়ে ডিসাইড করার কে? ও এখন বড় হয়ে গিয়েছে, তাই ওকে কথা বলতে দাও। তখন সুলোর মা সুলোকে বলে, সুলো দেখো, তোমার বাবার কিন্তু আমাদের পিছনে অনেক টাকা খরচ হয়, সে তোমার কাছে যা চাইছে সেটা দিয়ে দিলেই তো পারো। তাছাড়া আমি অনেক অসুস্থ, তাই তুমি এখন থেকে আমার সেবা যত্ন করতে বাড়িতেই থাকবে। কিন্তু ওর যখন মনে পড়ে যে ওর বাবার ফ্যান্টাসিটা ঠিক কী এবং ওর মা এটা জানে কিনা ও বুঝতে পারছে না, তখন ওর মাকে বলে, মা আমি এখানে থাকতে পারবো না, আমি ভাইয়ের সঙ্গেই কাজে যাব। বলে ও বাইরে বেরিয়ে আসে। এখানে আমরা শিশি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে আবার ইয়েজুনকে খুব পছন্দ করত। ইয়েজুন যে কোম্পানিতে কাজ করে, এই কোম্পানির বসের মেয়ে সে। যদিও ইয়েজুন কিন্তু ওই মেয়েটিকে খুব একটা পছন্দ করতো না। তবে সুলো বুঝতে পারে যে শিশি ওর ভাইকে খুব পছন্দ করে, তাই সুলো মনে মনে একটু হার্ট হয়। যাই হোক, সেদিন আবার শিশির জন্মদিন ছিল, তাই ওই ইয়েজুনকে একাই পার্টিটা ডাকে। তবে ইয়েজুন যায় না। পরে যখন ওরা একসঙ্গে বাড়িতে আসে, সুলোকে নিয়ে একটা আলাদা অ্যাপার্টমেন্টে আসে ইয়েজুন। ইয়েজুন বলে যে এটা আমার অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে, এখন থেকে এই অ্যাপার্টমেন্টে তুমিই থাকবে, আর বাড়িতে যাওয়ার দরকার নেই। তাছাড়া যখন কোনো কিছুর প্রয়োজন হবে খালি আমাকে একটা কল দিও, আমি সেগুলো দিয়ে যাব। তাছাড়া এই বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট খালি তোমারটাই দেওয়া আছে, তাই এখানে কেউ ঢুকতে পারবে না। সুলো তখন বলে, তোমার ফিঙ্গারপ্রিন্টটাও দিয়ে নিও, সমস্যা নেই। তাছাড়া আমি যে লকটা রেখেছি সেটা তোমারই জন্মদিন দেওয়া। যাই হোক, এরপরে ওর হাতে একটা ওয়ালেট দিয়ে এখান থেকে ইয়েজুন চলে যায়। পরদিন অফিসের উদ্দেশ্যে যখন বাহিরে দাঁড়িয়েছিল সুলো, তখন ওর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। যেহেতু সুলোর কেবলই মাধ্যমিক শেষ হয়েছে, তাই বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটা দেখা হতো না। এর নাম হলো জাও সুই। এই ছেলেটা আবার সুলোকে অনেক বেশি পছন্দ করে। জাও সুই বলে, তোমাকে অনেকদিন পরে দেখতে পেলাম সুলো, যদিও তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। সুলো তখন বলে, দেখো এই মুহূর্তে আমি অফিসে যাচ্ছি, তাই তোমার সাথে কথা বলার মতো সময় নেই। জাও সুই তখন বলে, তুমি ওই লাভ লেটারগুলো নিয়ে এসো, আগামীকাল আমি তোমার সঙ্গে
সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করব। এই কথা দূর থেকে ওর ভাই আবার শুনে ফেলে, কারণ এখানে ইয়েজন সাথে সাথে চলে এসেছিল। ইয়েজনকে দেখে জাউসুই অনেক ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে সুলো, তোমাকে যেটা বললাম ওটা মনে রেখো, আগামীকাল আমার সঙ্গে দেখা করো। এরপরে ইয়েজন সুলোকে জিজ্ঞেস করে, ও কি তোমার বয়ফ্রেন্ড? সুলো তখন বলে, আরে না না, ও তো আমার বন্ধু। যাই হোক, ওর সঙ্গে কালকে দেখা করার কথা আছে, তুমি আমাকে নিয়ে যাবে? আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড GBR2 ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড GBR2 ব্যবহার করতে ভুলবেন না। নিরাপদে খেলুন, বুদ্ধি করে খেলুন এবং জয় উপভোগ করুন। এরপরে ও যখন বাসায় আসে, তখন আমরা দেখতে পাই যে ওর সৎ বাবা আবার ওর খোঁজ করতে করতে ওর এই বাসার সামনে চলে এসেছে। সেদিন সুলো চুপচাপ বসেছিল, হঠাৎ করে জানালা দিয়েই ও ওর এই বাবাকে দেখতে পায়। দেখার সাথে সাথে ওর তো ট্রমা শুরু হয়ে যায়। এমনিতেই ওই লোকের হাত থেকে বাঁচার জন্য এত দূর এসেছে। তখনই ওর ভাই এখানে চলে আসে। আসলে ইয়েজন নিচে কিছু কিনতে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হলো। আসামাত্র ও নিজের ভাইকে জড়িয়ে ধরে, কিন্তু ও ইয়েজনকে একটাও কথা বলে না যে নিচে ও সৎ বাবাকে দেখেছে। কারণ এমনিতেই ইয়েজনের জীবনে ও অনেকটাই বার্ডেন হয়ে আছে। তারপরে এসব জানালে আবার ইয়েজনের বার্ডেনটা বেড়ে যাবে। যাই হোক, পরের দিন ও নিজে কিছু স্যান্ডউইচ তৈরি করে আর ইয়েজনের জন্য একটা নিয়ে যায়, নিজের জন্য একটা রাখে। ও তো খাবার দাবার বেশি ভালো বানাতে পারে না। ইয়েজন খেয়ে দেখে এটা খেতে খুবই বাজে হয়েছে, তারপরেও ও ওর সামনে কিছুই বলে না। যখন সুলো নিজের অংশটা খেতে যাচ্ছিল, ইয়েজন ওটা নিয়েও খেয়ে ফেলে, যাতে সুলো বুঝতে না পারে যে ও কতটা বাজে খাবার বানিয়েছে। যাই হোক, সুলো বলে, আমি কি এতই ভালো বানিয়েছি যে তুমি আমার অংশটাও খেয়ে নিচ্ছ? এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে রাত্রেবেলা ওরা একটা রেস্টুরেন্টে এসেছিল। এখানে ইয়েজনের দুই বন্ধুকে দেখতে পাই। এই হলুদ চুলওয়ালা বন্ধুটির নাম হলো শাও। যাই হোক, এই বন্ধু এখন ইয়েজনকে বলছিল, এটাই কি তোর সেই বোন যার জন্য তুই কলেজে যাসনি, কলেজে ভর্তি হসনি? তো এই সব কথাও দুই বন্ধু যখন শুরু করেছিল, তখন একটু খটকা লাগে সুলোর, যে ওর জন্যই কি ওর ভাই তবে লেখাপড়া ছেড়ে দিয়েছিল। কিন্তু কেন ওর জন্য ইয়েজন লেখাপড়াটা ছেড়ে দিল? যাই হোক, ও এই কথা বুঝতে পারে না। ও তখন জিজ্ঞেস করে যে আপনারা কি বলছেন? ইয়েজন তখন গলায় একটু খড় দিলে ও দুই বন্ধুই থেমে যায়। এরপরে সুলো ওর ভাইয়ের বন্ধুদের বিদায় জানিয়ে ওর বন্ধুর সঙ্গে দেখা করতে আসে, মানে জাওসুইর সাথে। আসলে জাওসুই স্কুল জীবনে ওকে অনেক হেল্প করেছে। সুলোকে উলেই নামের একটা ছেলে অনেক ডিস্টার্ব করতো। ওই ছেলেটির হাত থেকে বাঁচার জন্যই জাওসুই মূলত ফেক লাভ লেটার লিখতো সুলোকে, আর সবাই ভাবতো যে সুলোর সঙ্গে জাওসুইর বোধহয় একটা সম্পর্ক আছে। তাই উলেই আর বেশি জ্বালাতন করতো না সুলোকে। তো যেহেতু ওদের স্কুল জীবন শেষ হয়ে গিয়েছে, তাই সুলো সেই লাভ লেটারগুলো নিয়ে আজকে জাওসুইকে ফেরত দেয়। যদিও জাওসুই বলতেই যাচ্ছিল যে গত 3 বছর ধরে আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি। তবে সুলো বুঝতে পারে জাওসুই এমন কিছু বলতে চলেছে, তাই সুলো ওকে এই কথাটা বলার আর সুযোগ দেয় না, ওখান থেকে চলে আসে। তবে রাত্রেবেলা যখন ও ঘুমাচ্ছিল, তখন ও আবার স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন দেখে ও সোজা বাহিরে চলে আসে। এখনও ও সেই অ্যাপার্টমেন্টেই আছে। ওর ভাই এখানে একটা সোফায় ঘুমিয়েছিল, তো ওর ভাইয়ের কাছে এসে শুয়ে পড়ে। ওর ভাই তখন ওকে জিজ্ঞেস করে, জাওসুই কি তোমার বয়ফ্রেন্ড? সুলো তখন বলে, যদি ও আমার বয়ফ্রেন্ড হয়ও তাহলে কি সমস্যা কোনো? ইয়েজন তখন বলে, কোনো সমস্যা নেই, তুমি চাইলে যে কারোর সঙ্গে ডেট করতে পারো, কারণ তোমার 18 বছর বয়স হয়ে গিয়েছে। সুলো তখন বলে, আর তুমি? ইয়েজন বলে, আমি কি? তখন সুলো বলে, কিছু না। এরপর দিন সুলো যখন অফিসে আসে, ওর তো অফিস বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু কিছুক্ষণ পরে ওর মা এসে এখানে একটা সিন ক্রিয়েট করতে শুরু করে দেয়। ওর মা বলে, তুই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিস, তোর বাবা আমাকে টিকতে দিচ্ছে না, তাই আজকেই আমার সাথে বাড়িতে ফিরে যাবি। ও মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় না, উল্টো ওর বসের কাছে অনেক ঝাড়ি খায়। তাই তো অনেক মনমরা হয়ে বাড়িতে এসে বসেছিল। তবে ওর ওই অ্যাপার্টমেন্টের ভিতরে কিভাবে জানি ওর ওই সৎ বাবা ঢুকে গিয়েছে। ওর বাবা আজকে একলা পেয়ে ওকে তো হ্যারাস করার অনেক চেষ্টা করছিল। সুলোর হাতে একটা ছুরি ছিল, কারণ সুলো অনেকদিন
দিন ধরে নিজের কাছে একটা করে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু ওর বাবা এতটাই শক্তিশালী ছিল যে সুলো ওই বাবার সঙ্গে পেরে ওঠে না। ঠিক তখনই এখানে ইয়েজুন চলে আসে। যদিও ইয়েজুনের আজকে এখানে আসার কথা ছিল না, কিন্তু কি মনে করে ও এখানে আসে আর নিজের বাবাকেই উদুম কেলাতে থাকে। আর সুলোর কাছে যে ছুরিটা ছিল, ইয়েজুন ওই ছুরিটাও নিয়ে ওর বাবাকে হত্যাই করতে যাচ্ছিল। কিন্তু তখনই সুলো ওর ভাইকে আটকে দেয় আর বলে, এর মতো একটা ক্রিমিনালকে মেরে তুমি কি নিজের সারাটা জীবন বরবাদ করতে চাও? আমি সেটা চাই না, তাই ওকে ছেড়ে দাও, দরকার হয় আমরা পুলিশে কল দিব। কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশে ওরা কল দিতে পারবে না, কারণ ওদের রেপুটেশন পুরোই নষ্ট হয়ে যাবে। তাই ওই লোকে সিকিউরিটি গার্ড দিয়ে পাঠিয়ে দেয়। ইয়েজুন সেদিন রান্না করে সুলোকে খাওয়ায়। আসলে ইয়েজুনের এখানে কোনো টি শার্ট ছিল না। সুলো অনেক আগে ইয়েজুনের একটা টি শার্ট একদিন নিয়ে রেখেছিল। সুলো আসলে ইয়েজুনকে একদিন বলছিল যে ভাই তুমি কলেজে কেন যাও না, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে। এটা বলে ওর টি শার্ট ধরে টানাটানি করছিল, বিধায় ইয়েজুন ওর টি শার্ট খুলে সুলোর কাছে দিয়ে দিয়েছিল। আর সেটা আজও ওর কাছে ছিল। যেহেতু ইয়েজুনের এখানে কোনো টি শার্ট ছিল না, তাই সেই টি শার্টটাই ওই ইয়েজুনকে দেয়। আর ইয়েজুন কিন্তু চিনতে পেরেছিল এটাই সেই ওর অনেক আগেকার টি শার্ট। সুলো আসলে সবসময় ভাবতো যে ইয়েজুন বোধহয় ওকে আর ওর মাকে একদমই পছন্দ করে না, কিন্তু এখনও বুঝতে পারে যে না, ইয়েজুন ওকে পছন্দ করে। সেদিন ইয়েজুন এখানে থাকবে বলে কথা দিয়েছিল, কিন্তু ইয়েজুন রুমে এসে দেখে যে সুলো বেডের একটা কর্নারের নিচে ফ্লোরে শুয়ে আছে। ইয়েজুন তখন বলে, তুমি কি আমাকেও ভয় পাও? তাহলে আমি চলে যাচ্ছি। সুলো তখন বলে, না আমি তোমাকে ভয় পাই না। এটা বলে ওর একই বেডে শুতে শুরু করে। পরের দিন আমরা শিশিকে দেখতে পাই। শিশি সুলোকে অনেক কথা শোনাচ্ছিল আর বলছিল, তুমি কি জানো গতকাল তোমার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য কত বড় একটা ডিজাইনার প্রজেক্ট হাতছাড়া হয়ে গিয়েছে ইয়েজুনের। এটা ওর ক্যারিয়ার গড়ে দিতে পারতো, কিন্তু তোমার জন্য সেটা হাতছাড়া হয়ে গিয়েছে। তুমি কেন ওর জীবনে এই বার্ডেন হয়ে এসেছো? সুলোর এই কথাগুলো শুনে খুবই মন খারাপ হয়ে যায়। এরপরে ওরা একটা ট্রিপে আসে। এটা ওদের একটা বিজনেস ট্রিপ ছিল। ওদেরকে অন্য একটা শহরে আসতে হয়েছে। এখানে শাওয়ের বাড়িতে এসে ওঠে ইয়েজুন। ইয়েজুন সাথে করে সুলোকেও নিয়ে এসেছিল আর ওকে বলে যে আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে যতদিন আমরা এখানে এই কাজের জন্য আছি ততদিন। তো ওরা যখন রাত্রে ডিনার করছিল, ওখানে মদেরও ব্যবস্থা ছিল। তো সুলো একটা ওয়াইন তুলে নিয়ে বলে, আমি কি এটা খেতে পারি? ইয়েজুন তখন বলে, তোমার যদি মন চায় অবশ্যই, কারণ তুমি অলরেডি 18 পার করেছো। যাই হোক, ও এক বোতল মদ খেয়েই তো পুরো অজ্ঞান হয়ে যায়। সবাই যখন এখান থেকে খাওয়া দাওয়া করে উঠে চলে যায়, ইয়েজুন একা বসে থাকে। তখন সুলো ওকে বলে, তুমি কি সত্যি আমাকে অনেক ঘৃণা করো? আমার খালি ভয় হয় যে আমি বোধহয় তোমার জীবনে অনেক বড় একটা ঝামেলা আর তুমি আমাকে ঘৃণা করো। ইয়েজুন তখন ওকে বলে, আমি তোমাকে ঘৃণা করি না, বরং আমি তোমাকে অনেক পছন্দ করি। তখনই সুলো ওকে কিস করে নেয়। ইয়েজুন হঠাৎ করে একটু কেঁপে ওঠে আর ও সুলোকে পাল্টা কিস করে। পরের দিন যখন সুলোর ঘুম ভাঙে, ওর গত রাত্রের কথা পুরোটাই মনে ছিল। তাই ওর খুবই লজ্জা লাগে, আবার ভয়ও লাগতে লাগে যে ইয়েজুন না জানি ওকে হেট করে। পরে যখন ও ইয়েজুনকে দেখে, ও ইয়েজুনকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি এখানে থেকে যেতে চাই আর তুমি এখান থেকে বরং অন্য কোথাও চলে যাও। আমি তোমার সাথে একসাথে থাকতে চাই না। ইয়েজুন তখন বলে, আর তোমার সাথেও আমার কিছু কথা আছে। আর সেটা হলো, তুমি যখন কোনো পরিচিত বা অপরিচিত কারোর সঙ্গে থাকবে, তখন এক বোতল ওয়াইন কখনোই পান করবে না। সুলো বলে, তাহলে কখন পান করব? ইয়েজুন তখন বলে, যদি তুমি কাউকে পছন্দ করো, শুধুমাত্র সেই মানুষটার সাথে ছাড়া। এরপরে ইয়েজুন এখান থেকে চলে যায় আর সুলো 2 দিন ধরে ইয়েজুনের সাথে একটুও দেখা হয়নি। যেহেতু ওরা একটা বিজনেস ট্রিপে এসেছে, তাই ওদের খুব একটা দেখাও হচ্ছে না। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। তখন এই সুলোর সঙ্গে দেখা হয়ে যায় সেই উলের, যে ছেলেটা ওকে অনেক আগে স্কুলে পছন্দ করতো আর ঝামেলা করতো। এই ছেলেটা বলে, তোমার মা আমাকে ফোন দিয়ে বলেছিল তুমি কোথায় আছো, তুমি এই শহরে আছো, আমি তোমার মাকে জানিয়ে দেব। তখন সুলোর খুবই রাগ হয়, সাথে সাথে ওর ভাই এখানে চলে আসে। ওর ভাই তখন উলেইকে বলে, তোর সাহসটা কম না, আমার বোনকে হারাস করিস? এরপরে সুলোকে নিয়ে রুমে চলে আসে। সুলো বলে, আমার জীবনের জন্য তোমার জীবনটা বিষাক্ত হয়ে উঠছে। আমি চাই না তোমাকে আর বার্ডেন দিতে, তাই আমি নতুন একটা বাসা খুঁজে নেব, যেখানে যাই না কেন কোনো না কোনোভাবে কেউ না কেউ খুঁজে পেয়ে যায়। যাই হোক, সেদিন রাত্রেবেলা যখন সুলো ঘুমাচ্ছিল, ইয়েজুন ওর কাছে আসে আর পাশে থেকে ওকে জড়িয়ে শুয়ে থাকে। ইয়েজুন কেন এটা করলো সুলো জানে না, কারণ সুলো তখন জেগেছিল। যখন ওকে জিজ্ঞেস করতেই যাবে, তখনই এখানে শিশি আসে। এ মূলত ইয়েজুনের সঙ্গে দেখা করতে ওকে একটা গিফট দিতে এসেছিল। তবে এখানে এসে ও সুলোকে দেখতে পায় আর এতেই মেয়েটার প্রচন্ড রাগ হয়ে যায়। রাগ হওয়াটাই স্বাভাবিক। শিশি তখন রেগে রেগে এখান থেকে চলে যায়, যদিও ইয়েজুন কিছুই বলে না। পরের দিন আমরা সুলোকে দেখতে পাই, ও এখানে যে বাড়িটা ভাড়া নিয়ে থাকতে চাই সেই বাড়িটা দেখাতে ওর ভাইকে নিয়ে এসেছিল। তখন শাওয়ের সঙ্গে দেখা হয় আর শাও বলে, আমি তোমাকে ভালো একটা বাড়ি দেখে দেব। ইয়েজুন বলে, তার কোনো দরকার নাই, এখানকার কোনো বাড়ি আমার সেফ মনে হচ্ছে না আর আমার পছন্দও হয়নি। খুব দ্রুতই তো আমরা ফিরে যাব, তাই অন্য কোথাও থাকার কোনো দরকার নেই।
সেদিন সুলোর খুব পেটে ব্যথা হচ্ছিল, তাই ও কিছু ফ্যাট কিনতে বাহিরে আসে। কিন্তু যখন ও করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই ওর সৎ বাবার সঙ্গে ওর দেখা হয়ে যায়। তো ওর বাবা বলে যে আসলে তোমার মায়ের চিকিৎসার জন্য আমি এখানে এসেছি, আর তুমি এখানে লুকিয়ে আছো। ও তখনই ওর হাতে থাকা ছুরিটা বের করে আর বলে আমি কিন্তু তোমাকে খুন করে দেবো। এই কথা শুনে ওর বাবা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাকে খুন করলে তুমি বুঝতে পারছো সারা জীবন তুমি তো জেলে থাকবে, আর ইয়েজনকেও কখনো পাবে না। আর যদি তুমি আমাকে ক্রিমিনাল বানাতে চাও, পুলিশে ফোন করতে চাও, তাহলে আমাদের পুরো পরিবারের রেপুটেশন শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং ভালোই ভালোই বাড়িতে চলে এসো। আমি তোমাকে এখন কিছু বলবো না, আর এই কথা ইয়েজনকেও জানাবে না। তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম, ভালোই ভালোই বাড়িতে এসো, তা না হলে তোমার মাকে আমি একদম শেষ করে ফেলবো। যদি মাকে ভালোবাসো তাহলে তাকে বাঁচাতে তুমি বাড়িতে আসবে। সুলো তখন মনে মনে অনেক কান্না করতে লাগে। তখনই ইয়েজন এখানে চলে আসে, যদিও ইয়েজনকে ও কোনো কিছুই জানায় না। যাই হোক, এরপরে ওরা ওদের নিজেদের শহরে ব্যাক করে, কারণ ওদের বিজনেস ট্রিপ শেষ হয়ে গিয়েছিল। তো সুলার সঙ্গে ইয়েজন ওই একই অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে। তখন আমরা জাউসুইকে দেখতে পাই। জাউসুই আবার সুলার সঙ্গে দেখা করতে আসে, আর এটা ইয়েজন ভালো করেই জানতো যে এই ছেলেটা অনেক পছন্দ করে তার বোনকে। তাই যখন সে সুলার কাছাকাছি থাকতো না তখন জাউসুইকে কাছাকাছি রেখে দিত, যাতে সুলোকে কেউ হ্যারাস করতে না পারে। সেদিন সুলোকে শিশি ফোন দিয়ে অনেক বড় বড় কথা বলে আর বলে তোমার মা অলরেডি আমাদের এই কারখানায় এসে অনেক বড় বড় কথা বলতে শুরু করেছে, সে অনেক ঝামেলা করতে শুরু করেছে। সুলো তখন ওর চাকরি থেকে রিজাইন দিয়ে দেয়। জাউসুই তখন বলে কোনো কিছু কি হয়েছে? সুলো তখন বলে আমি আমার ভাইকে আসলে বার্ডেন দিতে চাই না, কারণ সে আবার হয়তো ঝগড়াঝাটি শুরু করবে। তুমি কি আমাকে একটা কাজের সাহায্য করতে পারো? জাউসুই তখন বলে তুমি তোমার যে কোনো কাজের কথা আমাকে বলতে পারো, আমি অবশ্যই আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করব। এরপরে সুলো একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ওর বাসায় এসেছিল পরদিন। এসেও দেখতে পাই ইয়েজন এবং শাও, আর এখানে আরেকটা মেয়ে যার নাম জিয়া। এরা তিনজন বসে খাবার দাবার খাচ্ছে। এই মেয়েটি আবার সুলোর স্কুল ফ্রেন্ড। এই মেয়েটি নাকি এখন থেকে সবার সঙ্গে প্রেম করছে। তবে যে বাচ্চা মেয়েটিকে এখানে সুলো নিয়ে এসেছিল, এই মেয়েটি বলে আমি তোমাদের একটা ছবি তুলতে চাই। তো ওর ঘড়ি দিয়ে ও ইয়েজন এবং সুলোর একটা ছবি তোলে। যেহেতু ওর ক্যামেরাটা ছোট ছিল, তাই ওদের ছবিটা অনেক কাছাকাছি এসে তুলতে হয়েছিল, কারণ এই মেয়েটি এদের প্রতিবেশী এবং খুব দ্রুতই ও এখান থেকে চলে যাবে। তাই এদের দুজনের একসঙ্গে একটা ছবি নিজের কাছে রেখে দিয়েছিল, আর পরে সেটা সুলোর কাছেও পাঠিয়ে দিয়েছিল। সবাই চলে যাওয়ার পরে সুলো দেখে যে ইয়েজন ঘুমাচ্ছে। তখন ওর ইয়েজনকে দেখে মনের ভিতরে কেমন একটা হতে শুরু করে। ও আস্তে আস্তে ইয়েজনের দিকে যেতে গিয়েও সোজা কাঁদতে কাঁদতে আবার বাথরুমে ঢুকে যায়, কারণ ওর এই জীবনের সাথে ও ইয়েজনকে জড়াতে চায় না। ইয়েজনের বাবা যেভাবে ওর পিছনে লেগেছে, সেই থেকে ও কীভাবে মুক্তি পাবে সেটাই ও চিন্তা করছে। সেদিন ওর মা ওকে ফোন দিয়ে বাড়িতে ডেকে পাঠায়। সুলো এসে দেখে যে ওর বাবাও বাড়িতে আছে। সুলো তখন ওর মাকে বলে তুমি তো বলেছিলে যে বাবা বাড়িতে নেই, মিথ্যা কথা বলে তুমি আমাকে কেন ডেকে নিয়ে এসেছো? আসলে সুলোর মা সুলোকে তার এই সৎ বাবার কাছে এক প্রকার বিক্রি করে দিয়েছে। যেহেতু তাকে ডেকে এনেছে, তার বিনিময়ে তার বাবা মানে সৎ বাবা সুলোর মাকে টাকা দেয়। এই কথা শুনে সুলো বলে তুমি আমার মা নাকি অন্য কেউ? সুলোর মা বলে আমি তোকে সেই ছোট্টবেলা থেকে বড় করেছি, আর আমার জন্য এটুকু করতে পারবি না? তোর বাবা যা চায় তাকে তাই দিয়ে দে। তখন সুলোর বাবা মানে সৎ বাবা ওকে আবারও হ্যারাস করতে শুরু করে। সুলো তখন বলে ঠিক আছে, তুমি আমাকে হ্যারাস করছো, এই মুহূর্তে যত কথা হয়েছে তার সমস্ত কিন্তু আমি ফোনে রেকর্ড করে নিয়েছি। এক্ষুনি এটা অনলাইনে ছেড়ে দিব। পুলিশ এটা জানতে পারলে আমার রেপুটেশনের যা হয় হোক, কিন্তু তুমি সারা জীবনেও কারাগার থেকে বের হতে পারবে না। তখন ওই লোক ওকে ছেড়ে দেয়, আর এটা জাউসুইয়ের কাছে আগে থেকেই সুলো পাঠিয়ে রেখেছিল। এজন্যই মূলত ও জাউসুইয়ের হেল্প চেয়েছিল। জাউসুই তখন বলে এটা কেন তুমি ইয়েজনকে জানাচ্ছ না? ইয়েজনকে জানালে ওই তো ওর বাবাকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। সুলো তখন বলে কেন? তুমি কিভাবে জানো যে আমার ভাই ফাইট করতে পারে? জাউসুই বলে কারণ সে আমাকেও একবার মেরেছিল। সুলো বলে তোমাকে কেন মারলো? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। জাউসুই বলে না, আমি তোমাকে একবার লাভ লেটার লিখেছিলাম, এজন্যই তোমার ভাই আমাকে মেরেছিল। তাছাড়া তোমার ভাই যখন তুমি স্কুলে পড়তে, তখন স্কুল থেকে বাড়ি পর্যন্ত সবসময় তোমাকে ফলো করতো। রাস্তাঘাটে কেউ তোমাকে হ্যারাস করার চেষ্টা করলে তোমার ভাই তাকে মেরে নাক ফাটিয়ে দিত। সুলো তখন বলে অথচ আমি সারা জীবন ভেবে এসেছি যে আমার ভাই বোধহয় আমাকে পছন্দই করে না। সেদিন ইয়েজন আবারও বাড়িতে এসেছিল। সুলোকে জিজ্ঞেস করে যে বয়ফ্রেন্ড চলে গিয়েছে। সুলো বলে কিসের বয়ফ্রেন্ড? এরপরে সুলো 2 হাত বাড়িয়ে দিয়ে বলে আমাকে একটু জড়িয়ে ধরো। ওর ভাই তখন ওকে জড়িয়ে ধরে। পরের দিন ইয়েজন বলে যে আমাকে 3 দিনের জন্য দাদিমায়ের শহরে যেতে হবে, সে হাসপাতালে ভর্তি, তাই 3 দিন পরে তোমার সঙ্গে দেখা হবে। কিন্তু 3 দিন পরেই আবার ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে সুলোর।
কিন্তু এই ৩ দিন একা একা থাকতে হবে সুলোকে, এটা ইয়েজনের মন সায় দিচ্ছিল না। ইয়েজন তখন বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? এতে তো সুলো একদম খুশি হয়ে যায়, কারণ ওই ইয়েজনের সাথে আসলে যেতে চেয়েছিল। তবে ইয়েজনের দাদিমা ওকে খুব একটা পছন্দ করে না বলে সাহস পাচ্ছিল না। ও যখন ইয়েজনের সাথে আসে তখন ওর শিশির সঙ্গে দেখা হয়, কারণ শিশি ও ইয়েজনের সঙ্গে ওর দাদির মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তো শিশি তো সুলোকে দেখে খুবই রেগে যায়, তাই সুলোকে ওর দাদিমায়ের সামনে নিয়ে আসে। ওর দাদিমা এখানে সুলোকে দেখে রেগে যায় আর বলে, ওকে কেন এখানে নিয়ে এসেছো? ওর জন্য আর ওর মায়ের জন্য আমার মেয়েটা মারা গিয়েছে। তার মানে ইয়েজনের যে আসল মা সেই মায়ের কথা বলা হচ্ছে। যদিও এসবের জন্য কিন্তু সত্যি সুলো বা ওর মা দায়ী নয়, কিন্তু তারপরে সুলো বা ওর মাকেই দায়ী মনে করে ইয়েজনের নানি। ইয়েজন বলে, দেখো ও তো কোনো কিছু অন্যায় করেনি। তখন ওর নানি বলে যে ওকে এই মুহূর্তে এখান থেকে পাঠিয়ে দাও। তাই ওকে পাঠানোর জন্য ইয়েজন নিয়ে আসে। সুলো বলে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। ইয়েজন বলে, তুমি অনেক অনেক দূরে চলে যাও, আমি তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসছি। সেদিন এক বোতল ওয়াইন পান করতে থাকে সুলো বসে বসে। ইয়েজন তখন বলে, তোমাকে না বলেছি কখনো আর একা একা ওয়াইন পান করবে না? সুলো তখন বলে, তুমি তো বলেছিলে যে পছন্দের মানুষের সাথে আমি ওয়াইন পান করতে পারি, আর তুমি তো আমার পছন্দের মানুষ। ইয়েজনের কাছে তখন কল আসে। আসলে ওর বাবা মাই কল দিয়ে আবারও তাড়া দিচ্ছিল সুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ইয়েজন বলে, আর ফারিদা যদি সুলোকে ডিস্টার্ব করো তাহলে তোমাদের আমি ছাড়বো না। আর আজকে ইয়েজন সুলোকে অনেক দূরে পাঠিয়ে দেবে, যেহেতু আগামীকালকে সুলোর ক্লাস শুরু হয়ে যাবে, আর সেজন্যই মূলত ও সুলোকে অন্য শহরে ওর ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছে। তবে সুলোর ইয়েজনকে ছেড়ে যেতে খুবই মন খারাপ হয়। ওই ইয়েজনকে ছেড়ে একদমই যেতে চায় না। ইয়েজন বলে, আর কখনো এখানে ফিরে এসো না। আর তখনই আমরা ড্রামার একদম সেই প্রথম অংশ দেখতে পাই। সুলো ইয়েজনকে কিস করে বলে, আমরা ভাই বোন হলেও আমরা তো ব্লাড কানেক্টেড নই, আর আমি তোমাকে সত্যিই পছন্দ করি। কেন তুমি আমাকে বারবার এভাবে দূরে ঠেলে দাও? ইয়েজন বলে, এখানে তোমার জীবনটা বিষাক্ত, আর তাই তোমাকে সুন্দর একটা জীবন করতে হবে। তুমি চলে যাও আর কখনো ফিরে এসো না। যদিও ইয়েজনের নিজেরও খুব মন খারাপ হচ্ছিল, আর ও মনে মনে বলছিল, দেখো পিছনে তাকিও না। এরপরে তো সুলো চলে যায়। 2টা বছর এভাবে কেটে যায়। ও আর কখনো নিজের হোমটাউনে ব্যাক করেনি, কিন্তু ওই ইয়েজনের সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু ও কোনোভাবেই আর ইয়েজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি, কারণ ইয়েজন ও সিমটা চেঞ্জ করে ফেলেছে। তো আমরা ওদের সেই দুইজনের একসাথে ছবিটা দেখতে পাই, ফোনে ওয়ালপেপার দিয়ে রেখেছে সুলো। সেদিন শিশির কাছে ওর ফোন দিয়ে ইয়েজনের কথা জানতে চায়, কিন্তু শিশিও ওর খবর দিতে পারে না। তাই সুলো বলে, তাহলে আমাকেই বোধহয় ফিরে যেতে হবে সেই শহরে। ফিরে আসার পরে সুলোর প্রথমেই শাওয়ের সঙ্গে দেখা হয়। শাওকে বলে, আমি ইয়েজনের খোঁজ তোমাকে দিতে পারবো না। কেন তুমি ফিরে এসেছো সুলো? তুমি নিজের শহরে আবারও ফিরে যাও। তুমি সেখানে ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করো আর নিজের জীবনটা গড়ে নাও, তাহলেই তোমার ভাই খুশি হবে। কিন্তু কেন ইয়েজনের সঙ্গে কারোর কোনো খোঁজ নেই, এটাই বুঝতে পারছিল না সুলো। এরপরেও দেখা হয় জিয়ার সঙ্গে। জিয়া বলে, তুমি আবার ফিরে কেন এসেছো? ও তখন বলে, তুমি কি জানো আমার ভাইয়া কোথায়? জিয়া বলে, আমি জানি না তোমার ভাই কোথায়, আর আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি চলে যাও। ইয়েজনের জীবনটা আর বিষাক্ত করো না। ওর তখন খুব মন খারাপ হয়ে যায়, তো ও ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকে। পরেও দেখতে পাই ইয়েজন এবং ওর বন্ধুরা একসঙ্গে খাবার দাবার শেষ করে এদিকেই ফিরে আসছিল। তো ও যখন ওদেরকে একসঙ্গে দেখে ওর আরও বেশি মন খারাপ হয়, অভিমান হয়, তাই ও উল্টো দিকে চলে যাচ্ছিল। ইয়েজন যখন ওকে দেখে যে ও অভিমান করে ফিরে যাচ্ছে, তখন ওকে থামতে বলে। ইয়েজন থামতে বলার সাথে সাথেই ও ফিরে এসে ইয়েজনকে জড়িয়ে ধরে। ইয়েজন তখন বলে, তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো? তোমার হাত পা সমস্তই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে ওকে রুমে নিয়ে আসে আর বলে, কেন ফিরে এসেছো তুমি? তোমাকে আমি পাঠিয়েছিলাম ফিরে না আসার জন্য। তোমার মা এখন ভালোই আছে। সে আগে জুয়াতে বিজি থাকতো, এখন আর সেটা নেই। সে এখন একটা গ্রোসারি শপে কাজ করছে। আর আমার শয়তান বাপ তার চাকরি হারিয়ে এখন পাগল হয়ে আছে। ইয়েজন বলে, তোমার ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে? সেখানে কি কোনো বন্ধু বান্ধব হয়েছে? কারোর সঙ্গে ডেট করছো? সুলো তখন সোজা ওর ভাইয়ের উপরে উঠে বলে, ডেট? সেটা তো আমি তোমার সাথেই করতে চাই। ইয়েজন বলে, তুমি তো খুব বোল্ড হয়ে গিয়েছো। তুমি এই স্টেপ কিভাবে শিখলে? কে শিখিয়েছে তোমাকে এটা? সুলো তখন বলে, এগুলো এগুলো তো আমি মুভি দেখে শিখেছি। ওর কান মলে দেয় তখন ইয়েজন আর বলে, এসব বাদ দিয়ে খালি পড়াশোনা করবে, ঠিক আছে? আর তাছাড়া আমার শয়তান বাপ কখনোই তোমার মাকে ডিভোর্স দিবে না। তো সেই অর্থে আমরা কিন্তু সারা জীবন ভাই বোনই থেকে যাব। আমাদের ভিতরে কোনো কিছু সম্ভব নয়, তাই তুমি আমার উপরের সময় দিয়ে সময় নষ্ট করো না। সুলো তখন বলে, ঠিক আছে, অন্তত তোমার নতুন যে সিম সেই নাম্বারটা আমাকে দাও। তখন ইয়েজন ওর নাম্বারটা তুলে
সুলোর কাছে কল দিতে থাকে। সুলোর নাম্বার পুরো মুখস্থ ছিল ইয়েজনের। ইয়েজনের ফোনেও আমরা সেই ওয়ালপেপারটাই দেখতে পাই যেটা সুলোও দিয়ে রেখেছিল। আসলে ইয়েজনও ভিতরে ভিতরে সুলোকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, পরের দিন আবারও সুলোর কাছে একটা কল আসে। জিয়া ওকে জানায় যে ইয়েজন নাকি ওর বাবার সঙ্গে মারামারি বাঁধিয়েছে। তো ও সেই জায়গায় চলে যায়। আসলে ইয়েজনের বাবা অনেক বাজে বাজে কথা বলেছিল সুলোকে নিয়ে, সেটা সহ্য করতে পারেনি ইয়েজন, তাই ওর বাবাকে মেরে নাক ফাটিয়ে দেয়। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই। সে সুলোকে বলে, তুমি কেন আবার ফিরে এসেছো? তুমি ফিরে এসেই তো ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দিয়েছো। এই 2 বছর আমরা অনেক ভালো ছিলাম। সুলো তখন বলে, কিন্তু এতে আমার কি দোষ? তোমার এত জ্বলছে কেন? তুমি কি কোনোভাবে ইয়েজনকে পছন্দ করো? জিয়া তখন বলে, তাছাড়া আবার কি? আমি যখন হাই স্কুলে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম সেটা কেবল তোমার ভাইয়ের জন্যই করেছিলাম। আসলে শাওয়ের সঙ্গে সে তো কেবল ভালোবাসার অভিনয় করছে ইয়েজনের কাছাকাছি থাকার জন্য। তো সুলো ইয়েজনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি বলেছিলে আমাকে এখান থেকে চলে যেতে, আর আমি চলে যাব। ইয়েজন বলে, হ্যাঁ, তুমি অনেক দূরে চলে যাও, নিজের ক্যারিয়ার করো, তাহলে জীবনে শান্তি পাবে। সুলো বলে, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তুমি আমাকে ফোন দিও, আমাকে মনে করো, ভুলে যেও না। তারপরে সুলো এসে শাওকে জানায় যে আমি কিন্তু ইয়েজনকে এখনও অনেক ভালোবাসি, তাই আমি কখনোই গিভ আপ করবো না। যতক্ষণ আমি ওর পাশে না থাকছি তুমি কিন্তু ওর খেয়াল রেখো, আর এটা আমাদের ভিতরকার একটা সিক্রেট, ঠিক আছে শাও ভাইয়া? এটাও যখন ও বলে তখন পাশ থেকে জিয়া দৌড়ে আসে আর বলে, ও তোমাকে কি বললো? ও কি বলেছে যে আমি ইয়েজনকে পছন্দ করি? এটা একদমই মিথ্যা কথা, তুমি ওর কথা বিশ্বাস করো না। শাও তখন বলে, কিন্তু সুলো তো আমাকে কোনো কিছুই বলেনি, তুমি কি বলছো? জিয়া তো তখন ধরা পড়ে যায়। সুলো বলে যে তুমি সত্যি সত্যি তাহলে নিজের জন্য নিজেই ধরা পড়ে গেলে, কারণ আমি আসলে শাও ভাইয়াকে কোনো কিছুই বলিনি, আমি বরং অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। এবার জিয়ার প্রতি খুবই রাগ হয়ে যায় শাওয়ের। শাও বলে, তুমি তাহলে ইয়েজনের জন্য এতকাল আমার সাথে অভিনয় করেছো? তোমার মতো মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এটা বলে ব্রেকআপ করে দিয়ে চলে যায়। এদিকে আমরা আবার দেখতে পাই যে সুলো বাড়িতে এসেছিল ফাইনালি ওর বাপের সঙ্গে একটু বোঝাপড়া করতে। আজকে ওই লোকে ছুরিও মেরে দিয়েছিল ও। যদিও এই ছুরির আঘাতে ওর বাপের কোনো কিছুই হয় না। সুলো তখন বলে, আজকে আমি যদি তোমাকে মেরেও ফেলি তাহলেও আইন অনুযায়ী আমার কোনো শাস্তি হবে না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আর তখনই ওর মা এসে ওকে একটা থাপ্পড় দেয় আর বলে, তুই এসব কি করছিস? এটা বলে ওর কাছ থেকে ছুরিটা কেড়ে নেয় আর বলে, ছোট্টবেলা থেকে তোকে কি মানুষ করেছে এই কারণে যে তুই শেষ পর্যন্ত ক্রিমিনাল হবি? এটা বলে ওই ছুরি নিয়ে ওর নিজের হাজব্যান্ডকে কোপাতে শুরু করে। যদিও এটাতে ওই লোক পুরোপুরিভাবে মারা যায় না। সুলোর মা সুলোকে বলে, আমি খুবই দুঃখিত, আমার জন্য তোর জীবনটা ধ্বংস হয়ে গেল। সাথে সাথে সুলোর মাকেও পিছন থেকে স্টাপ করে দেয় ওর সৎ বাবা, আর সুলোর মা সুলোর চোখের সামনেই মারা যায়। কিন্তু ওর সৎ বাবা মারা যায় না, তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়ে যায়। এবার ইয়েজন ওখানে আসে আর সুলোকে ওখান থেকে নিয়ে আসে। সুলোকে বলে, এই নরক থেকে ফাইনালি তুমি মুক্ত হলে। যাই হোক, এখানে আর তোমার কোনো পিছুটান নেই, তাই এবার তুমি নিজের শহরে ফিরে যাও। এর 3 বছর পরের দৃশ্য দেখিয়ে যেখানে সুলো তার পড়াশোনা শেষ করে নিয়েছিল, ও নিজের মতো সুন্দর একটা ক্যাফে ওপেন করেছে। এর জন্য নিজের ক্যারিয়ারটা গড়ে নিয়েছে, ও একটা নিজের বিজনেস স্টার্ট আপ দাঁড় করিয়েছে। যাক, আজকে সুলো ইয়েজনকে বলে, আচ্ছা তুমি কি আমার সাথে থাকতে এতটাই আনকমফোর্টেবল ফিল করো যে কখনোই আমি তোমাকে হাসতে দেখি না? তুমি কেন হাসো না? আমি কি তোমার লাইফের একটা ডিজাস্টার নাকি? সুলোকে তখন ইয়েজন বলে, তুমি আমার লাইফের আলো। এরপরে আমরা একদম ছোটবেলার দৃশ্য দেখতে পাই যেখানে ইয়েজনের বাবা মা মানে আসল বাবা মায়ের ভিতরে অলরেডি ঝগড়া ঝামেলা চলছিল, তাই ইয়েজনের মা একদিন আত্মহত্যা করে নেয়। তখন ইয়েজনের বাবা সুলোর মাকে বিয়ে করার কথা জানায়, কিন্তু সেটা শুধুমাত্র সুলোর জন্যই, কারণ ছোটবেলা থেকেই সুলোর দিকে নজর ছিল ওই লোকের, আর যেটা ছোট্টবেলায় ইয়েজন নিজেও বুঝতে পেরেছিল। আর সেই থেকেই সে আসলে সুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করে গেছে, আর সেই জন্য সুলোর কাছাকাছি থাকতে সে ইউনিভার্সিটিতে পর্যন্ত ভর্তি হয়নি। তো ফাইনালি সুলো যখন ইয়েজনকে প্রপোজ করে তখন ইয়েজন রাজি হয়ে যায়, আর এভাবেই ওদের নতুন জীবন শুরু হয় আর ড্রামার গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল ড্রামার গল্প? আপনাদের কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই জানাবেন। আমি কখনোই চাইনিজ শর্ট ড্রামা এক্সপ্লেন করিনি, তো এটাই আমার এক্সপ্লেন করা প্রথম শর্ট ড্রামা। ইভেন এই ড্রামাগুলো আমার খুব একটা দেখাও হয় না, তবে এই গল্পটা ফেসবুকে দেখতে দেখতে ইন্টারেস্টিং মনে হয়েছিল, তাই আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। জানি না অন্য কেউ এটা এক্সপ্লেন করেছে কিনা। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের গল্প যদি ইন ফিউচারেও শুনতে চান তাহলে কিন্তু আমি আরও বেশি করে দেখার চেষ্টা করব এবং আপনাদের জন্য এরকম গল্প নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা চান নাকি চান না। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো গল্পে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।